ডিজিটাল মাল্টিমিটার দেখেন যে কি কি মাপে ডিজিটাল মাল্টিমিটার, আপনারা তো জানেন কি কি মাপে। রেজিস্ট্যান্স মাপা যায়, ভোল্টেজ মাপা যায়, কারেন্ট মাপা যায়। কিছু কিছু মাল্টিমিটার দিয়ে আপনারা ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এগুলোও মাপতে পারবেন, বুঝছেন? কিছু কিছু ডিজিটাল মাল্টিমিটার, কিন্তু আমাদের যেগুলো ইউনিভার্সিটি লেভেলের সেগুলো আপনারা ভোল্টেজ অ্যাম্পিয়ার মানে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স এগুলো মাপতে পারবেন। আচ্ছা, ডিজিটাল মাল্টিমিটারের এখানে মানে এগুলো আসলে খুব সিম্পল জিনিস, এগুলোতে বেশি সময় আমি নেব না। এখানে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে বেসিক্যালি কি কি জিনিস মাপতে পারবেন এই যে এই জিনিসগুলো আবার বলা আছে, আমি একটু স্কিপ করলাম। সুবিধাটা দেখেন যে অ্যানালগ থেকে ডিজিটালের সুবিধাটা তো আপনারা বুঝতেই পারতেছেন, তাই না? যে ডিজিটাল একে হচ্ছে আপনার যে ভ্যালুটা দিবে সেটা হচ্ছে এর উপর বেশি, তাই না? এরর কম থাকে, অ্যানালগে একটু এরর বেশি থাকে। সেটাই বলছে যে মেজার্ড ভ্যালুস ক্যান বি রিড ডিরেক্টলি অ্যান্ড অ্যাকুরেটলি। তারপরে দেখেন যে ডিজিটাল মাল্টিমিটার হাই ইনপুট ইম্পিডেন্স which translates into low instrument loss। মানে হচ্ছে যে এর ভিতর মাল্টিমিটার যে ইউজ করতেছেন এর রেজিস্ট্যান্স বেশি থাকার কারণে এই যে কারেন্টটা অ্যাবজর্ব করবে সেটা খুব ছোট পরিমাণে হবে। এর ফলে কি হবে, এই ডিজিটাল মাল্টিমিটারের ভিতরে ভোল্টেজ ড্রপ বা লসটা একটু কমে যাবে, সেটা এখানে বলছে। যদি আপনি মাল্টিমিটারটা একটা ভোল্টমিটার হিসেবে ইউজ করেন তাহলে তো প্যারালালি রাখতে হবে না, যে রেজিস্ট্যান্সে অ্যাক্রসে ভোল্টেজটা মাপতে চান, মানে আমরা তো জানি যে সেই ভোল্টমিটারের রেজিস্ট্যান্সটা বেশি থাকতে হবে, তাই না? সেটাই বলছে আর কি। আর ডিজিটাল মাল্টিমিটার বেসিক্যালি রেজিস্ট্যান্স মাপক, কারেন্ট মাপক, ভোল্টেজ মাপক, সে হচ্ছে ভোল্টেজটাই মেজার করে, ভোল্টেজ মেজার করে। এরপরে হচ্ছে আমরা দেখবো যে কিভাবে সেটাকে কারেন্টে রূপান্তরিত করে বা কিভাবে সেটাকে রেজিস্ট্যান্সে রূপান্তরিত করে, সেটা আমরা সামনে দেখব। আচ্ছা, digital calculations are performed internally and many models provide advanced functionality that allows them to display other values। এই যে এখানে যে ভ্যালুগুলো বললাম, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো কোনো ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মাপা যায়। তারপর দেখেন সাম মডেলস ক্যান কানেক্ট এন্ড ট্রান্সফার ডেটা টু কম্পিউটার। এটা হচ্ছে যে আপনার যেটা কি তো হাই লেভেলের যে মাল্টিমিটারগুলো সেটা আপনি পিসির সাথে কানেক্ট করে ওইখানে রেজাল্টগুলো ডিরেক্ট পিসিতে নিয়ে ওয়েবসাইটগুলো দেখতে পাবেন। আচ্ছা, এরপর দেখেন যে ডিজিটাল মাল্টিমিটারের পাঁচ যে কী জিনিস থাকে, ডিসপ্লে থাকে, সেটা সবাই জানেন। ডিসপ্লের মধ্যে 5 ডিজিট ডিসপ্লের মাল্টিমিটারে বেশি থাকে। মধ্যে ফার্স্টের যে স্লটটা সেটা হচ্ছে ভ্যালুটা কি পজিটিভ না নেগেটিভ, সেটার জন্য ফার্স্ট স্লটটা ইউজ হয়। পরের চারটা হচ্ছে আপনার ভ্যালু মানে ডিজিট দেখে, এর পরের চারটা ডিজিট দেখে, বাটন নিয়ে বলার কিছু নাই। রেঞ্জ সিলেক্টর নব কি বলতো, ওই যে আমরা ঘুরায় যে কি মাপবো, কি মাপবো সেটা যে সিলেক্ট করে সেটা হচ্ছে রেঞ্জ সিলেক্টর নব। এটা ভোল্টেজে নিয়ে আছে, এই যে রেঞ্জ সিলেক্টর নব দেখেন, আপনারা যে এখানে ডিসি ভোল্টেজও দেখতে পারেন, এসি ভোল্টেজও নিতে পারেন, ডিসি কারেন্টও নিতে পারেন, আর এখানে হচ্ছে রেজিস্ট্যান্স নিতে পারছেন। সো এই নবটা ঘুরায় এটাকে বলে রেঞ্জ সিলেক্টর নব। আর টেস্ট প্রোবটা কি, টেস্ট প্রোব হচ্ছে এই যে প্রোব দুইটা, বুঝতে পারছেন? এটা হচ্ছে যার অ্যাক্রসে আমরা ভোল্টেজ মেজার করতে চাই তার অ্যাক্রসে ধরি, যে রেজিস্ট্যান্স মেজার করতে চাই তার রেজিস্ট্যান্সের দুই লেগে ধরি, এভাবে ধরে রাখি। আপনার ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা ইম্পর্টেন্ট, তার সাথে এটা খুবই ইম্পর্টেন্ট, একটা ডিজিটাল মাল্টিমিটারের ইন্টারনাল ব্লক ডায়াগ্রামটা কীরকম হয়। এখানে দেখেন যে কী কী জিনিস মেজার করা যায় সেটা প্রথমে দেখেন। এই যে দেখেন এই নবটা আমাদের 1 নম্বরে যদি দেই আমরা মানে রেজিস্ট্যান্স মাপতে পারবো, 2 নম্বরে এসি ভোল্টেজ, 3 নম্বরে এসি কারেন্ট, 4 নম্বরে ডিসি কারেন্ট, আর 5 নম্বরে ডিসি ভোল্টেজ। এখন দেখেন যে আমাদের যখন আমরা ঘুরে একে দিলাম, আর আমি একটু আগে কি বললাম, ডিজিটাল মাল্টিমিটারটা বেসিক্যালি ভোল্টেজই মেজার করে, ভোল্টেজের থেকে সে কারেন্টে রূপান্তরিত করে অথবা রেজিস্ট্যান্সে রূপান্তরিত করে। যখন নবটা ঘুরে আমরা রেজিস্ট্যান্সে দিলাম, সে কি করবে, ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা মেজার করবে। সে কিভাবে মেজার করবে, এই যে প্রসেসটা সে ইউজ করে ভোল্টেজই মেজার করবে। ভোল্টেজ থেকে কিভাবে হচ্ছে আমরা রেজিস্ট্যান্সে যাই, সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, এই সোর্সটা কি দিবে, একটা কনস্ট্যান্ট কারেন্ট দিবে, তাই না? আর হচ্ছে যে ডিজিটাল মাল্টিমিটার যে আমরা ইউজ করছি তার একটা আমরা ভ্যালু দেখতে পারবো না, ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো কত ভোল্টেজ ড্রপ হয়েছে। ওহমের সূত্র আমরা সবাই জানি, তাই না? V = I। তাহলে এখানে যদি R নির্ণয় করতে চান, V তো আপনারা জানলেন, আর আপনারা কি আইটা তো জানেন, তাই না, যে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স। তাই V কে I দিয়ে ভাগ করলে রেজিস্ট্যান্সটা আপনারা দেখতে পারবেন না। কি এভাবে একটা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আপনি রেজিস্ট্যান্স মেজার করতে পারবেন।
পারবেন। এখন নবটা ঘুরে আমরা 2 তে দিলাম। 2 তে কি এসি ভোল্টেজ সে মেজার করবে। এসি ভোল্টেজটা মেজার করতে গেলে সে জাস্ট এই জিনিসটা করবে, এছাড়া আর তার কোনো কাজ নাই। সে কোনো কনভার্সন করবে না, কিছু করবে না, জাস্ট সেই জিনিসটা করবে। কিন্তু এখানে আর পরে কিছু কাজ আছে। এসি ভোল্টেজটা ডিরেক্ট আপনার মাল্টিমিটারে সে নিতে পারবে না, সেজন্য দেখেন একটা ক্যালিব্রেটেড অ্যাটেনিউয়েটর। এই জিনিসটা কি এখানে পরবর্তীতে বলা আছে। অ্যাটেনিউয়েটর জিনিসটা কি? অ্যাটেনিউয়েটর হচ্ছে an electronic device that reduces the power of a signal without appreciably distorting its waveform। মানে একটা সাইন ওয়েভ যদি থাকে, সাইন ওয়েভই রাখবে, জাস্ট ওয়েভটার পাওয়ার কমে দিবে। কারণ হচ্ছে আপনার ইন্টারনাল যে আপনার ইলেকট্রনিক ইকুইপমেন্টগুলো আছে সেটা যেন বাইরের বেশি ভোল্টেজ মাপতে গিয়ে নষ্ট হয়ে না যায়। এজন্য সে হচ্ছে ক্যালিব্রেটেড অ্যাটেনিউয়েটর দিয়ে যেই ভোল্টেজটা তার লেভেলটা একটু নিচে দেবে বা পাওয়ারটা কমায়। যেহেতু আমাদের মাল্টিমিটারটা ডিজিটাল মাল্টিমিটার, আমাদের এই ভ্যালুগুলো সে প্রথমে মাপলো কিসে বলেন তো? অ্যানালগ আকারে মাপলো। তারপরে দেখেন যে এখানে পরে যাওয়ার এই যে অ্যাটেনিউয়েট করলো, করে এখন সিগন্যালটা কি আছে? এসি সিগন্যালই আছে না? এসি এখন আমাদের মাল্টিমিটারটা তো ডিসি তে কাজ করবে, এইজন্য রেকটিফায়ার সার্কিট দিয়ে আমরা ডিসি তে কনভার্ট করে দিই। ডিসি তে কনভার্ট করার পরে দেখেন যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আছে। এই মোমেন্টে যে ভ্যালুটা পাচ্ছিলাম সেটাও অ্যানালগ ছিল। কি ভ্যালু? ডিসি অ্যানালগ ভ্যালু। ডিসি অ্যানালগ ভ্যালুকে আমরা এবারে কি নিতে হবে? ডিসি ডিজিটাল ভ্যালুতে নিতে হবে। যেটা দেখেন যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মাধ্যমে সে ডিজিটালি সে একটা ভ্যালু দেখে। আর এই ডিসপ্লেগুলোর নাম তো আপনারা সবাই জানেন, তাই না? 7 সেগমেন্ট ডিসপ্লে নাম শুনছেন সবাই? 7 সেগমেন্ট ডিসপ্লে পড়বেন, সামনে মাইক্রোপ্রসেসর এন্ড ইন্টারফেসিং একটা কোর্স আছে, সেই জায়গায় আপনারা এই এগুলো নিয়ে পড়বেন। আচ্ছা, এরপর 2 থেকে যখন 3 তে নেওয়া হয় সে কি মাপবে? এসি কারেন্ট মাপবে। এসি কারেন্ট মাপার জন্য এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন, এখানে একটা শান্ট রেজিস্ট্যান্স ইউজ করা হয়। আমি কি বলছিলাম যে ডিজিটাল মাল্টিমিটার হচ্ছে ভোল্টেজ মেজার করে। সেই শান্ট রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে সে মেজার করবে। ভোল্টেজটা এখন জানা আছে আমাদের, আর রেজিস্ট্যান্সের ভ্যালুটা আবার এখন এই ক্ষেত্রে জানতে হবে। তাহলে ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, কি বের করতে পারবো? কারেন্ট বের করতে পারবো ওহমিটার দিয়ে। সো এই যে কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার দিয়ে আমরা এসি কারেন্ট মেজার করলাম। এরপর হচ্ছে আমাদের সেই রেকটিফায়ার সার্কিটে যাবে, রেকটিফায়ার সার্কিটে গিয়ে এসি থেকে সে ডিসি তে কনভার্ট হবে। এরপরে দেখেন যে অ্যানালগ ভ্যালুটা সেটা ডিজিটাল। এরপর 3 থেকে যখন 4 এ যাবেন তখন ডিসি কারেন্ট মাপবে, প্রসেস একই থাকবে, শুধু দেখেন যে এখানে এই ব্লকটা নাই মাঝখানে, তাই না? কারণ সে তো ডিসি তেই আছে, এবং ডিসি থেকে কি এসি তে আবার নেওয়া লাগবে না, ডিসি তো ডিরেক্ট সে নিতে পারবে। সো দেখেন যে ডিসি কারেন্ট এবং ডিসি ভোল্টেজ যখন আমরা মাপতেছি, এরপর রেকটিফায়ার সার্কিটে কিন্তু নাই, বুঝা গেছে? ডিরেক্ট সে এখানে আসছে, তারপর এসি থেকে ডিজিটাল কনভার্টারে চলে গেছে। আপনাদের এই জিনিসটা ইম্পর্টেন্ট, একটু খাতা এক্সট্রা মার্ক দিয়ে লিখে রাখেন যে ব্লক ডায়াগ্রাম হবে ডিজিটাল মাল্টিমিটার। এবং এর নিচে আপনারা দেখবেন যে ভোল্টেজ মেজারমেন্ট এবং কারেন্ট মেজারমেন্টটা কিভাবে করা হয় এই ডিজিটাল মাল্টিমিটার দিয়ে, সেটা লিখবেন। আরেকটা এক্সট্রা দিয়ে নিচে দেখবেন ভোল্টেজ মেজারমেন্ট, কারেন্ট মেজারমেন্ট। এটা দেখেন ফার্স্ট হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ এ ডিজিটাল মাল্টিমিটার। এরপরে দেখেন ভোল্টেজ মেজারমেন্ট এন্ড কারেন্ট মেজারমেন্ট। ফার্স্ট হচ্ছে যে ব্লক ডায়াগ্রাম অফ এ ডিজিটাল মাল্টিমিটার, ব্লক ডায়াগ্রাম, তারপরে হচ্ছে ভোল্টেজ মেজারমেন্ট লিখেন, আমাদের কারেন্ট মেজারমেন্ট লিখেন। এটা আমি মাত্র যে আপনাদেরকে বর্ণনা করলাম সেটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে, আপনারা লেখার পরে জাস্ট এটা একটু রিডিং করে নেন। আমি যদি হচ্ছে একটু ছোট করি তাহলে ব্লক ডায়াগ্রামের সাথে সাথে ভোল্টেজ মেজারমেন্ট একটু মিলাই পড়, তাহলে বুঝতে হবে।
And কি বলছে? For measurement of voltage, the voltage is fed through a calibrated compensated attenuator, and then for AC voltage, the voltage is passed through a rectifier and given to the analog to digital converter. For DC voltage, the voltage is directly passed through a analog to digital converter after calibrated compensated attenuator. Just এই মোমেন্ট থেকে এই যে আপনারা যখন AC ভোল্টেজ মাপেন এই ক্যালিব্রেটেড attenuator হয়ে রেকটিফায়ার সার্কিট হয়ে সে ডিসি হলো, ডিসি থেকে অ্যানালগ ভ্যালু থেকে যে ডিজিটাল হলো তারপর ডিসপ্লেতে আসলো। এই জিনিসটা এখানে বলা আছে, আপনারা এটা পড়লে বুঝবেন। ভোল্টেজ মেজারমেন্ট হয়ে গেলে এরপর কারেন্ট মেজারমেন্ট একটু পরে। কারেন্ট মেজারমেন্ট আমি কি বলছি যে ওই যে কারেন্ট সে আসলে নিজে ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটাই মাপতেছে, কিন্তু এখানে আমাদের ভোল্টেজটা মাপার পরে কি জানা থাকতে হবে? রেজিস্ট্যান্সটা জানা থাকতে হবে। আর হচ্ছে ওই যে ওহমের সূত্রের মাধ্যমে আমরা কারেন্টটা বের করছি। এটা একটু রিডিং করে নাও। Current measurement the flow across the internal operated হইছে এটা? ওকে, সামনে যাই। ডিজিটাল মাল্টিমিটার থেকে আপনাদের এত কি থাকবে? ব্লক ডায়াগ্রাম থাকবে, ডিজিটাল মাল্টিমিটারের অ্যাডভান্টেজ থাকবে, তারপর হচ্ছে ভোল্টেজ মেজারমেন্ট, কারেন্ট মেজারমেন্ট, এগুলো থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন। আচ্ছা, এরপরে দেখেন আমাদের একটা জানার জন্য একটা জিনিস আপনারা জানবেন যে এখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে বা হোম অ্যাপ্লায়েন্সে কিছু মেজারমেন্টের ডিভাইসকে চারটা ক্যাটাগরিতে ভাগ করছে। ক্যাটাগরি 1 2 3 4। এটা আপনাদেরকে আমি করতে বলবো বাসায়, এটা আমার বোঝানোর কিছু নাই, এটা জাস্ট আপনারা রেডি করে নেবেন বাসায়, বোঝানোর তেমন কিছু নাই। আপনাদের নেক্সট টপিকটার নাম লিখে হচ্ছে মেগা। মেগার সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? মেগার কি নির্ণয় করে, কি মাপা যায় মেগা দিয়ে? ইনসুলেশন। কোনো একটা ওয়্যারে, আপনার ওয়্যার মানে কি বলতেছি, মানে বাইরের একটা কোটিংটা আপনাদের রাবারের হয় না হচ্ছে, এই রাবার ম্যাটেরিয়ালটা ইনসুলেশন মাপতে হবে না? যত ভালো ইনসুলেশন হবে তত ভালো না? আর আপনার হচ্ছে যে মোটরের যে উইন্ডিংগুলো থাকে সেগুলোও কিন্তু ইনসুলেশন ভালো থাকতে হয়। সেই মোটরের উইন্ডিংয়ের ইনসুলেশনগুলো আমরা এই মেগা দিয়ে টেস্ট করতে পারি আমার থেকে। কারণ আমি এগুলো পরে আপনাদেরকে দিয়েই পড়াবো। জাস্ট হচ্ছে ব্লক ইয়াটা দেখেন, কানেকশন ডায়াগ্রামটা দেখেন, এটা দেখেন। এখানে দেখেন যে এই ডান পাশে মিটারটার একেবারে ডানে এই যে ক্র্যাঙ্ক হ্যান্ডেল একটা আছে, এটা বাইরে থাকে এই লিভারটার মধ্যে, এটা ঘোরানো যায়, বুঝতে পারছেন? এটা ঘুরায়, ভিতরে থাকে আবার একটা ডিসি জেনারেটর, একটা ডিসি কারেন্ট জেনারেট করা যায় এই ডিসি জেনারেটর থেকে। দেখেন এই যে আমি একটু আঁকি ভালো আমরা, যে এখান থেকে আপনার যখন আসবে কারেন্টটা এসে দেখেন দুইটা রাস্তা পাবে। একটা হচ্ছে রেজিস্ট্যান্স R1 দিয়ে যাওয়ার মতো একটা রাস্তা, আর একটা হচ্ছে এই যে দিক থেকে যাওয়ার মতো একটা রাস্তা। আমি যে ওয়্যারটা ইনসুলেশন মাপতে চাই বা যে মোটরটার উইন্ডিং এর ইনসুলেশন মাপতে চাই, সেটা হচ্ছে এই এক্স আর ওয়াই এর মাঝে আমাদের ধরতে হবে। এক্স এবং এই যে ওয়াই এর মাঝখানে আমাদের সেটা ধরতে হবে। তাহলে দেখেন, যদি আমাদের মনে করেন যে এই টার্মিনালটা আমরা এখন কিছু টেস্ট করতেছি না, তাহলে এই টার্মিনালটাকে ওপেন টার্মিনাল না? জি জি। তখন দেখেন কারেন্টে এসে কিন্তু আর এদিকে যাওয়ার কোনো রাস্তা নেই, পুরো কারেন্টটা দেখেন R1 হয়ে কয়েল এ হয়ে এদিক থেকে ঘুরে এদিকে চলে যাবে। তার মানে এটা সিরিজ সার্কিট হয়েছে, যে ডিসি জেনারেটর থেকে যে কারেন্ট উৎপন্ন হলো সেটা হচ্ছে এই পুরো রাস্তাটা ঘুরে R1 রেজিস্ট্যান্স হয়ে কয়েল এ হয়ে এই যে এই পথটা, এটা কিন্তু আমাদের R2 এর সাথে রিলেটেড। দেখেন যে R2 থেকে যে আরেকটা রাস্তা পাবে সেটা হচ্ছে এই কয়েল বি ঘুরে এদিক দিয়ে চলে আসবে, কিন্তু আমরা যে কয়েল এ নিয়ে কাজ করতেছি এখানে কিন্তু এদিকে কিছু যাচ্ছে না, এটা বুঝতে পারতেছেন? এদিকে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না। এই যে কয়েল এ দিয়ে যে কারেন্ট এই যে পাস হয়ে আসলো, এই কারেন্টই নিচে এখানে চলে আসতেছে। ওকে, তাহলে এখানে এটার কিছু নাই। আচ্ছা, যদি মনে করেন এখানে কিছু না থাকে, তার মানে কি বলেন তো? জায়গাটা একটা ওপেন না, ওপেন সার্কিট না? ওপেন সার্কিট অবস্থায় রেজিস্ট্যান্স কত থাকে? ইনফিনিটি না, অসীম না? ওপেন সার্কিটে তাহলে ইনফিনিটি রেজিস্ট্যান্স
সে এখন মিটারে কত শো করবে। মিটারটা হচ্ছে ইনসুলেশন যে মাপে একটা ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। যদি মনে করেন ওপেন সার্কিট থাকে তাহলে ইনফিনিটিতে দেখাবে না, দেখেন এইজন্য এখানে কোনো কিছু নাই, এজন্য পয়েন্টারটা ইনফিনিটিতে আসে। এখন আমি মনে করেন যে এক্স আর ওয়াই এর মাঝখানে আমি সেই ওয়্যারটা রাখলাম যার আমি ইনসুলেশন মাপতে চাই। এখন কিন্তু রাস্তা দুইটা আছে, একটা হচ্ছে R1 হয়ে যাবে আর একটা হচ্ছে এদিকে হয়ে যাবে, তাই না? এদিকে যাওয়ার পরে যে এক্স ওয়াই ঘুরে R2 রেজিস্ট্যান্স হয়ে এই যে এই কয়েলের বিয়ের ভিতর দিয়ে যাবে এবার, কয়েল ভিতর বিয়ের ভিতর দিয়ে গিয়ে এই যে এদিক দিয়ে আসবে না, দেখেন এই পয়েন্টে এসে R1 এর মধ্য দিয়ে যে কয়েল A এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছিল আর কয়েল B এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে দুটো যোগ হয়ে গেল না এই জায়গাটা এসে, বুঝতে পারছেন বাকিরা? যদি ক্লিয়ার করি তাহলে ভালো বুঝতে পারবেন। তো দেখেন আমাদের একটা হচ্ছে এই যে R1 হয়ে কয়েল হয়ে এই যে এখানে চলে আসে, এই পয়েন্টে আসে। আরেকটা হচ্ছে এই যে এখানে আমরা যে ওয়্যারটা রাখবো সেই ওয়্যারের ভিতর দিয়ে গিয়ে R2 রেজিস্ট্যান্স হয়ে এই কয়েল B হয়ে নিচের এই যে রাস্তাটা ঘুরে এখানে আসে। তাহলে এখানে কয়টা কারেন্ট আসছে? দুইটা না? কয়েল A এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট, কয়েল B এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট। দেখেন কয়েল বিটা আবার কোথায় আছে? কয়েল বিটা আমাদের হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট এর ভিতরে অবস্থিত, এই যে নর্থ পোল সাউথ পোল। এখন কয়েল এর ভিতর দিয়ে কারেন্ট যাইতেছে, তাহলে আমরা কয়েলকে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বলতে পারি না? সেটা একটা ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে আছে। তাহলে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা কি ফেস করবে? এটা টর্ক অনুভব করবে না? এই যে গ্যালভানোমিটারে যে পড়েছিলাম আপনাদেরকে, গ্যালভানোমিটারের মেইন প্রিন্সিপালের মধ্যে কি ছিল? এটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর একটা ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে রাখা হয়েছে, তারপর কন্ডাক্টরটা ঘুরতেছিল না, মনে পড়ে? ঘুরে আসছে না, একটু রিভিউ করতে হবে, দেখে ছবিটা দেখে তাহলে আপনাদের মনে পড়বে। আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের সেই কয়েলটা, এর সাথে আমাদের কি কানেক্টেড থাকে? পয়েন্টারটা কানেক্টেড থাকে না, বুঝছিলেন আপনারা? তাহলে এই যে নর্থ পোল সাউথ পোল মানে হচ্ছে একটা ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে আমরা রাখছি এবং তার সাথে একটা পয়েন্টার বা কাটা আছে। তাহলে পয়েন্টারটা কি ফেস করবে? একটা টর্ক ফেস করবে না? সেই টর্কটা হচ্ছে কত কারেন্ট সেটা মেজার করে দিতে পারে আমাদেরকে। সেই সেম ইয়াটা ক্রাইটেরিয়াগুলো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে এবং তার সাথে কি কানেক্টেড? একটা পয়েন্টার কানেক্টেড। যখন এটা ওপেন সার্কিটেড ছিল তখন সে ইনফিনিটি দেখাবে। যখন আমরা একটা ওয়্যার দিছি, ওয়্যারটাকে ওপেন সার্কিট এন্টায়ারলি, কিছু তো তার মধ্যে কন্ডাক্টিভিটি থাকবে, তাই না? ওয়্যারের যে ম্যাটেরিয়াল রাবার হোক বা ইনসুলেশনগুলো যেটা থাকে সেটা হচ্ছে ইনসুলেশন ম্যাটেরিয়াল থাক, কিন্তু কিছু কারেন্ট এটার ভিতর দিয়ে যাবে না, বুঝতে পারতেছি? যখন এটা ওপেন সার্কিটেড ছিল তখন পয়েন্টারটা ইনফিনিটি দেখাবে। তো যখন আমরা এখানে একটা ওয়্যার প্লেস করছি বা মোটরের উইন্ডিং প্লেস করছি তখন কিছুটা আমাদের এখানে কারেন্ট ফ্লো হবে না কয়েল বি এর মধ্যে দিয়ে, সেই কিছুটা কারেন্টের জন্য সে একটা এখানে রিডিং শো করবে। কারণ সেই রিডিংটা জিরোর দিকে যাওয়া মানে কি বলেন তো? ইনসুলেশন কম, তাই না? মানে খারাপ ইনসুলেশন তো আমরা চাই যে ভালো থাকুক, মানে হলো ইনফিনিটি থেকে যত জিরোর দিকে চলে আসবে তত হচ্ছে ইনসুলেশন কমতে থাকে, বুঝে গেল? এই জন্য হচ্ছে একটা মেগারের ভিতরে যে পয়েন্টারটা সেটা ইনফিনিটি থেকে জিরোর মধ্যে থাকে, 1 2 3 4 এর দিকে কিন্তু যাবে না। সে হয় থাকে ইনফিনিটির দিকে থাকবে তাহলে জিরোতে এসে শেষ হবে, জিরোর পরে আবার 1 2 3 পর্যন্ত থাকবে। বুঝতে পারলেন কিভাবে কাজ করে মেগারটা? তাহলে এটা যদি আসে আপনারা এই চিত্রটা খাতায় লিখেন, এখান থেকে স্টার্ট দিয়ে লেখেন যে মেগারের এখন এটা হলো সার্কিট ডায়াগ্রাম, মানে এটা সার্কিট ডায়াগ্রাম না, এটা ইন্টারনাল ডায়াগ্রাম, ফিজিক্যাল ডায়াগ্রাম। তো মেগারের ডায়াগ্রাম সহ তার ওয়ার্কিং প্রিন্সিপাল ব্যাখ্যা করা।
ডিসি জেনারেটর এখানে ইউজ করা মানে বাইরে থেকে এই যে ক্র্যাঙ্ক হ্যান্ডেলটা এটা ঘোরানোর মাধ্যমে যে ডিসি কারেন্ট উৎপন্ন হইতেছে এটা সব বুঝতে পারতেছেন তো এখানে কিন্তু কোনো ব্যাটারি নাই যে ব্যাটারির থ্রুতে আপনার ডিসি কারেন্ট জেনারেট হবে তো বাইরে থেকে এটা জেনারেটর তো বুঝেন যে বাইরে থেকে একটা মোশন রাখতে হবে সেই মোশনটা হচ্ছে আমাদের ওই যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা সংঘর্ষ হয় আচ্ছা তাহলে আপনারা মেগার বুঝতে পারলেন এখন হচ্ছে একটু ইংলিশ যে লেখা শেখাগুলো আছে এটা একটু পড়া মেগার ফুল মিনিং দেখেন মেগা ওহম মিটার মেগ ওহম মিটার আইসোলেশনের এটা কি মাপে রেজিস্ট্যান্স না মেজার করবে বুঝিনি মানে কি মেজার করবে ইনসুলেশন ইনসুলেশন রেজিস্ট্যান্স হ্যাঁ রেজিস্ট্যান্সেরই একটা অংশ আর কি ইনসুলেশন মেজার ইন্টারনাল রেজিস্ট্যান্স বুঝছে এটা তারপরে এটা একটু করেন আচ্ছা এটা হয়ে গেলে আমরা হচ্ছে এই স্লাইডটা এখানে শেষ এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ডিজিটাল মাল্টিমিটারটা এবং মেগারটা জি ডিজিটাল মাল্টিমিটার মেগারটা আচ্ছা এরপরে আমাদের লেকচার 5 আমি এখন টোটালে দিইনি মনে হয় লেকচার 5টা আজকে কালকে দিয়ে দেবো আমি লেকচার 5টায় আমরা পড়বো হচ্ছে টপিকের নাম দেন ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার নিয়ে আপনাদের কোনো আইডিয়া আছে বলেন তো কারেন্ট ট্রান্সফর্মার এবং পোটেনশিয়াল ট্রান্সফর্মার গুড তাহলে আপনারা মোটামুটি জানেন সিটিভি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মারগুলো কোথায় ইউজ করা হয় বলুন তো হাই ভোল্টেজ রিলেটেড হাই ভোল্টেজ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মারগুলো আপনাদের মেইনলি সাবস্টেশনে ব্যবহার করে সাবস্টেশন তো দুই ধরনের আপনার মানে অনেক প্রকারই আছে সাবস্টেশন তো মেইনলি ভোল্টেজের রেটিং এর উপর ভিত্তি করে দুই ধরনের সাবস্টেশন একটা হলো আপনাদের যেটা ডিস্ট্রিবিউশন সাইডের যে সাবস্টেশনটা থাকবে ডিস্ট্রিবিউশন টাইপের সাবস্টেশন এটা জেনারেশনের পর যে সাবস্টেশনটা থাকে জেনারেশন সাবস্টেশন তাই না এখন ডিস্ট্রিবিউশন সাবস্টেশনটা যে ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয় সেটা কি বলেন স্টেপ আপ নাকি স্টেপ ডাউন আর জেনারেশনের স্টেপ আপ তাহলে এতটুকু তো আপনারা জানেন তাহলে সিটিপিটির কিছু জিনিস আছে এখান থেকে বুঝতে পারবেন আচ্ছা এখন আমি আরেকটা একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা একটু জিনিসটা বুঝতে পারবেন এই কোর্সটা পরে আপনাদের পাবেন কিন্তু একটু ক্লিয়ার করলে সিটিপিটিটা কোথায় থাকে যারা একটু রিলেট করতে পারতেছেন না তাদেরকে বলি আচ্ছা এখানে দেখেন এটা হলো একটা সুইচ ইয়ার হ্যাঁ এটা কি ধরনের সাবস্টেশন এটা কি দেখে বুঝতে পারতেছেন ডিস্ট্রিবিউশন তাই না ডিস্ট্রিবিউশন সাবস্টেশন ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে দেখেন এটা হচ্ছে আমাদের সেই মেইন ট্রান্সফরমার এটা হলো সেই ভোল্টেজকে সিস্টেম ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে তারপর হচ্ছে আপনার 400 ভোল্টে নিয়ে যায় ডিস্ট্রিবিউশনের যেটা থাকে আচ্ছা এখানে দেখেন যে আমাদের সিটিপিটি এখানে আমাদের খুঁজে বের করতে হবে এটা যেহেতু সিটিপিটি নিয়ে আমরা পড়বো কোর্সটা হচ্ছে মেজারমেন্ট এন্ড ইনস্ট্রুমেন্টেশন কোর্স যেহেতু এটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার সেহেতু এই কোর্সে ইনক্লুড করা হয়েছে কিন্তু এইটা সুইচ গিয়ারটা হচ্ছে আপনাদের পাওয়ার সিস্টেম প্রোটেকশন এন্ড সুইচ গিয়ারের একটা অংশ এখানে কোথায় থাকে আমি একটু বলি যে দেখেন যে আমাদের পিটি যদি বলেন পটেনশিয়াল ট্রান্সফরমারটা কিভাবে কানেক্টেড থাকে বলেন তো সিরিজে না প্যারালাল তাই না প্যারালালে আমাকে জাস্ট
নয় বা মেইন ট্রান্সফরমারের আগের যে ইকুইপমেন্টগুলো এবং পরের ইকুইপমেন্টগুলো একই জিনিস কিন্তু একটা হলো হাই ভোল্টেজ এন্ডের জন্য একটা লো ভোল্টেজ এন্ডের জন্য হাই ভোল্টেজ এন্ডের এদিকে তাকায় আমাকে বলেন তো এখানে প্যারালালি কত কত নাম্বারগুলো প্যারালালি কানেক্টেড আছে এখান থেকে আপনাদের পিটি খুঁজে বের করতে হবে এজন্য দেখেন এই যে 4 5 6 7 এগুলো 4 নাম্বার 4 নাম্বার 7 নাম্বার 9 4 7 আবার 7 এটা 7 কি প্যারালাল আছে বলতেছেন 4 কি 7 কিন্তু আমি দেখতেছি সিরিজ আছে 4 প্যারালাল আছে এটা ঠিক আছে 7 নাম্বার দেখেন এটা কিন্তু সিরিজ আছে সিরিজ এটা আর কোনটা প্যারালাল আছে 5 নাম্বারও সিরিজে আছে হ্যাঁ 5 এই দেখেন 5 নাম্বার আগে ছিল আছে ইনকামিং বাসের সাথে পরে আবার গিয়ে এই বাসের সাথে লেগে গেছে এটা সিরিজে আছে 8 নাম্বারটা প্যারালাল আছে 8 নাম্বারটা আছে এখানে 4 নাম্বার এবং 8 নাম্বারটা প্যারালাল আছে আমাদের পিটি এই দুইটার মধ্যে একটা হবে পটেনশিয়াল ট্রান্সফরমার এই দুইটার মধ্যে একটা হবে পিটি 4 নাম্বারটা হচ্ছে আমাদের লাইটিং অ্যারেস্টর হ্যাঁ এটা হচ্ছে লাইটিং থেকে প্রোটেক্ট করে ইকুইপমেন্টগুলো তাহলে 8 নাম্বারটা হচ্ছে আমাদের পটেনশিয়াল ট্রান্সফরমার পিটি আর এখানে সিটি কোথায় খুঁজে বের করতে হবে সবই তো সিরিজে তারপর আমি বলে দিই যে 7 নাম্বারটা হচ্ছে সিটি 7 নাম্বারটা সিটি দুইটাই 7 নাম্বারটা হচ্ছে সিটি তো আমরা বুঝতে পারলেন আপনারা যে পিটিটা প্যারালালি কানেক্টেড আছে এবং সিটিটা সিরিজে কানেক্টেড আছে এখন আমাদের পড়াশোনা আসে এই জিনিসটা জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এই জিনিসটা কোথায় আমরা ইউজ করতেছি এখন আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনাদেরকে করি সিটি এবং পিটি দুইটাই এক ধরনের ট্রান্সফরমার ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কিন্তু ট্রান্সফরমার এখন আমাকে বলেন আপনারা সিটিটা কি একটা স্টেপ আপ ট্রান্সফরমার নাকি স্টেপ ডাউন ট্রান্সফরমার সিটি স্টেপ ডাউন এটা সিটিটা স্টেপ ডাউন না সিটিটা হলো একটা স্টেপ আপ ট্রান্সফরমার এটা হচ্ছে আপনাদের এই জিনিসগুলো খাতায় একটু নোট করবেন সিটি আপনারা হচ্ছে যে ভোল্টেজের সাথে এবং কারেন্টের সাথে আপনারা যদি একটা ফর্মুলা করে থাকেন তাহলে জানতে পারবেন এই ফর্মুলাটি আপনারা সবাই জানেন টার্নস রেশিওর সাথে ভোল্টেজের সম্পর্ক আছে এই টার্নস রেশিওর সাথে ভোল্টেজেরও সম্পর্ক আছে কারেন্টেরও সম্পর্ক আছে আমাদের প্রথমে আমরা সিটি নিয়ে পড়াশোনা করতেছি সিটির জন্য আমাদের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে I2 divided by I1 M1 divided by M2 এখন সিটিটা একটা স্টেপ আপ না স্টেপ ডাউন ট্রান্সফরমার সেটা আমরা বের করব সেটা বের করার জন্য আমাকে বলেন যে N1 জিনিসটা কি এবং N2 জিনিসটা কি বলো তো প্রাইমারি টার্ন নাম্বার কুণ্ডলী সংখ্যা তাই না N2 হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলী সংখ্যা আচ্ছা প্রাইমারি কুণ্ডলী সংখ্যা যদি সেকেন্ডারি চেয়ে বেশি হয় তাহলে এটা কি ধরনের ট্রান্সফরমার প্রাইমারি টার্ন সংখ্যা যদি সেকেন্ডারি চেয়ে বেশি হয় কি স্টেপ ডাউন তাই না লিখেন এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার আর প্রাইমারিটা যদি সেকেন্ডারি চেয়ে এটা 1 না N2 টা যদি N1 এর থেকে বড় হয় এটা কি ট্রান্সফরমার স্টেপ আপ ট্রান্সফরমার এখন আমাদের I1 টা কি কারেন্ট বলো তো আমরা একটা সিটি ইউজ করতেছি সিটিটা একটা সাবস্টেশনের মনে করেন যে ইনকামিং লাইন থেকে যে কারেন্ট আসতেছে সেটা I1 না এখন ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারটা আসলে কি জন্য ইউজ করা হয় প্রথমে বলেন তো যে কারেন্টটা আপনার সাবস্টেশনে থাকে সেটা রেঞ্জটা বড় না অনেক সেটা তো অ্যামিটারে আমরা মাপতে পারবো ডিজিটাল মাল্টিমিটারে মাপতে পারবো সেটা রেঞ্জটাকে ছোট করে নিয়ে আসতে হবে না ছোট করে আনার জন্য আমাদের একটা ট্রান্সফরমার লাগবে না সেই জন্যই কিন্তু আমরা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ব্যবহার করি এখন সিটিটা কি করবে কারেন্টটাকে কমায় নিয়ে আসবে না হ্যাঁ কারেন্টটা যে আমাদের কমায় নিয়ে আসার জন্য এখন মানে আমাদের I2 টা কোন কারেন্টটা বলো তো আর I1 টা কোন I1 টা হচ্ছে সেই কারেন্টটা সাবস্টেশনে ঢুকতেছে তাই না এবং সেই কারেন্টটা আমরা মাপতে চাই লাইন কারেন্ট ঠিক আছে লাইন কারেন্ট এই কারেন্টটা আমরা মাপতে চাই না যে কারেন্টটা আমরা দেখব আমরা ইউজার এন্ড থেকে আমরা দেখতে চাই সেটা I2 না তাহলে I2 কারেন্টটা যদি আমরা এখানে লিখি তাহলে এই ইকুয়েশনটা এরকম হবে না এতটুকু ঠিক আছে ওকে তাহলে দেখেন I1 এ তো আমাদের হাত দেওয়ার কিছু নাই তাই না I1 তো ফিক্সড I1 তো কারেন্টটা যেটা আপনারা লাইন কারেন্ট বললেন সেই কারেন্ট আমাদের হাত দেওয়ার ব্যবস্থা আছে হচ্ছে N1 এবং N2 তে
এখন I1 এর সাথে এই যে এই টার্মটা আছে, এই টার্মটা যদি ছোট হয় তাহলে I1 এর সাথে গুণ করলে I2 টা ছোট হয়ে যাবে না? N1 বাই N2 টা কখন ছোট হবে? যখন N1 N2 থেকে বড় হবে। না, N1 N2 থেকে ছোট হবে। ছোট হবে। মানে হচ্ছে N1 টা কি হবে? এটা বললে আমাদের I2 টা ছোট হয়ে যাচ্ছে না? তাহলে N1 N2 থেকে বড় এই জায়গাটা যে স্টেপ আপ এর এখানে না? স্টেপ আপ। তাহলে সিটি টা একটা স্টেপ আপ ট্রান্সফরমার না? বুঝতে পারলেন সবাই? সবাই বুঝছেন? নাকি আরেকবার আমি রিপিট করব? আচ্ছা আরেকবার রিপিট করি। প্রথমে দেখেন যে এই যে I1 কারেন্টটা এটা হচ্ছে আমাদের ধর বললেন এটা হচ্ছে আমাদের লাইন কারেন্টটা আর I2 টা হচ্ছে ইউজার এন্ডে আমরা যে কারেন্টটা মাপ করব সেই কারেন্টটা। এখন ইকুয়েশনটাকে আপনি একটু সিম্পলিফাই করে I2 টা সমান কি লিখতে পারেন? N1 বাই N2 ইনটু I1 লিখতে পারেন না? এখন আমাদের কি করতে হবে? আমরা চাই হচ্ছে I2 কারেন্টটাকে কমায় নিয়ে আসার জন্য। কমায় নিয়ে আসতে হলে কি করতে হবে? I1 এ তো আমরা হাত দিতে পারবো না। আমাদের হাত দিতে হবে এই জায়গাটায়। N1 বাই N2 এটাকে ছোট করতে হবে না? এটা ছোট কখন হবে? একমাত্র উপরের জিনিসটা যখন ছোট, নিচের জিনিসটা যখন বড় হয়, তখন ভগ্নাংশের মানটা ছোট হয়ে যায় না? তাহলে N1 লেস দেন কি হবে? N2 হবে না? যে N1 লেস দেন N2 আর N1 ছোট N2 বড় কোন জায়গায় হয়? স্টেপ আপ ট্রান্সফরমার না? এই যে এখানে দেখেন যে স্টেপ আপ ট্রান্সফরমার N1 ছোট কিন্তু N2 বড়, তাহলে CT টা কি ধরনের ট্রান্সফরমার? স্টেপ আপ ট্রান্সফরমার। একই ভাবে PT টা তাহলে কি হতে হবে? স্টেপ ডাউন এখান থেকে আপনারা নিজেরা করেন এই ফর্মুলাটুকু আর এতটুকুর মাধ্যমে আমাকে দেখান যে PT টা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। নিজেরাই করেন তো এবং এই অবস্থাটা আসেন তো। জাস্ট আপনারা করে আমাকে বলেন যে আপনারা মিলাইতে পারছেন কিনা যে PT টা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি এক সাইড থেকে আপনারা করে করে পরের কলামে বের করতে পারছেন সবাই? PT টা যে স্টেপ ডাউন স্যার ওটা তো V1 বাই V2 দিয়ে করছিলাম। V1 বাই V2 দেখব। PT টা V1 V2 দেখব। PT টা দেখেন PT টা হচ্ছে এই যে এতটুকু দেখতে হবে যে V1 বাই V2 সমান N1 বাই N2। এখানে যে V2 এর মানটা এইদিকে নিয়ে আসবে, বাকিটা ওইদিকে নিবে। তারপরে দেখেন যে এটা থেকে যেতে পারতেছেন আমাদের V2 টাকে কমায় নিয়ে আসতে হবে না? সিস্টেম ভোল্টেজ অনেক বেশি থাকে, আমরা মাপতে চাই কম মানের ভোল্টেজ। V1 টা হলো সিস্টেম ভোল্টেজ আর V2 টা যেটা আমরা মাপতে চাই সেটা। তাহলে এই যে এখানে বাকিটা করেন, করে দেখেন যে PT টা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার কিনা। করছেন? জি স্যার। ওকে, সবাই পারছেন এটা? যারা পারেন না একটু দেখেন।
আমরা এখানে V2 বের করতেছি। পুরোটা লাইন টু V2 বাই V1 সমান N2 বাই N1 হবে। এরপরের লাইন হবে V2 সমান N2 বাই N1 ইনটু V1। এখন আমাদের অবজেক্টিভ হচ্ছে V2 টাকে ছোট করব। V1 যেহেতু সিস্টেম ভোল্টেজ, লাইন ভোল্টেজ, এটাকে আমরা হাত দিতে পারবো না। এটাকে এটা ছোট হবে কখন? যখন N2 টা ছোট হবে, N1 টা বড় হবে, বড়, তাই না? জি স্যার। আর এই ক্রাইটেরিয়াটা হচ্ছে এটা, যখন N2 টা ছোট হবে, N1 টা বড় হবে, তাহলে আমরা PT টা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমেশন। বুঝতে পারছেন সবাই? ওকে। এটাই আপনাদের ওই প্রথম এই যে স্লাইডটা প্রথম দিকে পড়াশোনাতে করা আছে যে সিটিটা যে একটা স্টেপ আপ ট্রান্সফরমার, পিটিটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, সেটা একটু বলা আছে। আর একটু প্রথম পেজটা বললে সেটা বুঝতে পারবেন। এরপর আসেন যে ফাংশনস অফ এ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ফাংশনটা কি, এটা আমাদের আপনাদেরকে মুখে মুখে আমি বলেই দিছি যে সিস্টেম ভোল্টেজ বা লাইন ভোল্টেজটা মান অনেক বেশি থাকে, সেটা আপনারা একটা ডিজিটাল মাল্টিমিটার বা এসি ভোল্টমিটার দিয়ে মাপতে পারবেন না, সেটাকে রেঞ্জটা কমায় আনতে হবে। সেই জন্য হচ্ছে আপনাদের এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারগুলো ব্যবহার করা হয়। তাও একটু দেখে আসেন আপনারা। It performs two important কি সমস্যা কি শুনে দেখেন, extend the range of AC measuring instrument similar to the shunt of the multiply resistor that extends the range of a DC meter। মানে এরা বলতেছে আপনাদেরকে ওই যে মাল্টিপ্লায়ার পড়াইছিলাম না, মাল্টিপ্লায়ার ওই যে আগের ক্লাসে একটা ভোল্টমিটারের রেঞ্জ কিভাবে কমানো বাড়ানো যায়, যে এই ম্যাথগুলো কিন্তু আমি এক্সামে দিব। হ্যাঁ, ম্যাথগুলো আপনাদের করতে হবে, পারতে হবে। যে যেমন এটা মাল্টি রেঞ্জ ভোল্টমিটার, এখান থেকে আপনাদের যে ক্লাসে কিন্তু পড়াইছিলাম আমি, এখানে আপনি এই R1 R2 R3 R4 এর মান কত হতে হবে একটাকে মাল্টি রেঞ্জ ভোল্টমিটার বানানোর জন্য, সেটা লাস্ট ক্লাসের ম্যাথগুলোতে ছিল। কিন্তু এই যে মাল্টি রেঞ্জ অ্যামিটার, যে এটাও কিন্তু পড়ানো হয়েছিল ক্লাসে। যারা ক্লাস মিস করছেন তারা নিজেদের একটু বুঝে নিতে হবে, কিন্তু এখান থেকে অঙ্ক আসবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা আজকে লেকচারে যাই। আবার সেই ওই সিস্টেমটা এখানে ইউজ করছে, যে সিমিলার টু দ্য শান্ট অর মাল্টিপ্লায়ার রেজিস্টার্স। এটা বলছে এরা CT and PT provide required range extensions through their ট্রান্সফরমেশন রেশিও। এই যে N1 এবং N2 টাকে কন্ট্রোল করার মাধ্যমে CT এবং PT রেঞ্জটাকে কন্ট্রোল করা যায়। তারপর দেখেন যে সার্ভ টু আইসোলেট দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট ফ্রম হাই ভোল্টেজ পাওয়ার লাইন। এখন এই যে আপনার যে হাই ভোল্টেজ পাওয়ার লাইনটা, এটাকে আইসোলেট করার জন্য কিন্তু সিটি এবং পিটি ইউজ করা হয়। কারণ আপনার যে রিলেগুলো ইউজ করেন সেটাও কিন্তু সিটি পিটিতে ডাইরেক্ট আপনি কানেকশন দিতে পারবেন না, বুঝতে সেটাকে প্রথমে স্টেপ ডাউন করেই কিন্তু দিতে হবে। আচ্ছা, এরপর দেখেন যে ইট ইজ impractical to bring several 100 kV high voltage lines directly to an instrumentation panel because of the safety hazards involved and the insulation problem of high voltage lines running closely together in the confined space of instrument panel। একই জিনিসই বলছে এরা, যে ওই যে কয়েকশো কিলো ভোল্টেজ মাপতে পারবেন না আপনি ডিরেক্টলি, সেটার জন্য স্টেপ ডাউন অবশ্যই করতে হবে। CTPT allows low voltage, low current wires from the transformer secondary brought to the instrument panel, thereby minimizing safety hazards and insulation problem। এখন আপনাদের ওই সিটিপিটির যে সেকেন্ডারিটা, সেটা যেহেতু আপনি লো ভোল্টেজ লো কারেন্টের আপনি নিয়ে আসতে পারছেন, সেহেতু হচ্ছে আপনারা এই যে সেখানে ইনসুলেশন প্রবলেমটা আপনাদের কমায় নিয়ে আসতে পারবেন সেকেন্ডারির জন্য। কারণ সেকেন্ডারিতে যেহেতু লো ভোল্টেজ এবং লো কারেন্ট নিয়ে আপনি কাজ করতেছেন, এটা একটু পড়বেন আপনারা। এরপর দেখেন যে রেশিওস অফ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারে আপনারা জাস্ট টার্ন রেশিওটা পড়বেন। আমি যে রেশিওটা N1/N2 দিলাম না, এটাকে বলা হয় টার্ন রেশিও। এটা হচ্ছে আপনি এই যে এটা পড়বেন, এই দুইটা পড়বেন সিটি এবং পিটির জন্য টার্ন রেশিও একটু লিখে নেন খাতায়। টার্ন রেশিও ফর সিটি এন্ড পিটি।
হয়ে গেলে এরপরে চলেন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা যাব। সিটির অ্যারেঞ্জমেন্টটা কিরকম আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সেই লাইফ লাইনটা। তো বলেন তো এখানে N1 কোনটা আর N2 কোনটা সিটিতে, এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা N1 কি প্রাইমারি কুণ্ডলীটা না, N2 সেকেন্ডারি কুণ্ডলী, এখানে তো কুণ্ডলী একটা দেখতে পাচ্ছেন, তাহলে এই কোনটা আসলে প্রাইমারি কুণ্ডলী কোনটা সেকেন্ডারি কুণ্ডলী, প্রাইমারি টার্ন কোনটা সেকেন্ডারি টার্ন কোনটা? এখানে তো আমি আমার চোখে পড়তেছে জাস্ট একটা টার্ন, দেখি আমার প্রাইমারি বলবো না সেকেন্ডারি বলবো? এটা সেকেন্ডারি টার্ন তাই না? প্রাইমারিটা কোনটা? ভিতরে এটা তাই না? ওই যে কালোটা কালো এটা না 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 স্যার এইটার ভিতরে সার্কেলের বৃত্তটার ভিতরে বৃত্তটার ভিতরে হ্যাঁ ওই যে কালো কালো বলতে কোনটা বোঝাচ্ছে? কালো না সেই যে গোল রাউন্ড, গোল রাউন্ড যেটা এটা এটা অফ হোয়াইট স্যার না না কোনটা? আসেন সামনে আসেন। স্যার এর ইনার সাইড বলতাছে ইনার আউটার না ইনার সাইড সিটির ভিতরে ইনটা এটা এটা তো কোর, ট্রান্সফার কোর থাকে না সেই কোর। এটা এটা ঠিক বলছেন, যেটা এটা হলো সেকেন্ডারি কুণ্ডলী, কিন্তু প্রাইমারিটা কোনটা আমি জিজ্ঞেস করতেছি। প্রাইমারি কি স্যার ভিতরে আছে তাইলে স্যার এই ভিতরে এইটাই হ্যাঁ, বুঝছেন? এইটা। এর ভিতরে এটা কোনটা লাইভ কন্ডাক্টর লাইন, হ্যাঁ তাহলে সেটা কি প্যাচ সংখ্যা থাকে না না থাকে? লাইভ কন্ডাক্টর লাইনে প্যাচ সংখ্যা থাকে না। থাকে না, কিন্তু তো এখানে N1 এর মান কত? 1 1 টার্ন নাই, কিন্তু 1 একটা, জি 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 আর এখানে N2 তে কিন্তু অনেকগুলো টার্ন আছে, স্টেপ আপ। তাহলে স্টেপ আপ কেন বুঝতে পারছেন এবার? এখানে টার্ন বেশি। টার্ন দেখতে পাচ্ছি, আর একটা সেকেন্ডে বেশি। অনেকগুলো টার্ন দেখতে পাচ্ছি, এজন্য হলো এটা স্টেপ আপ। আর এখানে আপনার কানেকশনটা তো বুঝতেই পারতেছেন, এটা হচ্ছে আমাদের সেই লাইন লাইনটা, সেকেন্ডারি সেই টার্ন সংখ্যাটা, আর এখানে একটা অ্যামিটার কানেক্ট করা আছে। কনস্ট্রাকশন এন্ড স্পেশাল ডিজাইন কনসিডারেশন ফর সিটি একটু আপনারা দেখবেন, কিন্তু আমি আগে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপনাদেরকে দিয়ে শেষ করি। Why the secondary of a city should not be open while the primary is enabled? মানে এটা বলছে যে যখন প্রাইমারিতে আপনার কানেকশন থাকবে তখন সিটি সেকেন্ডারিটা কেন খোলা রাখা যাবে না বা ওপেন সার্কিট রাখা যাবে না। এখানে দেখেন যে সেকেন্ডারিতে একটা অ্যামিটার দিয়ে কানেক্টেড, এখানেও দেখেন এই চিত্রটা দেখেন সেকেন্ডারিতে একটা অ্যামিটার দিয়ে কানেক্টেড, দেখি কোনটা ওপেন সার্কিটেড আছে? এটাই কোশ্চেন করছে যে কেন সিটির সেকেন্ডারিটা ওপেন রাখা যাবে না, অলওয়েজ শর্ট সার্কিটেড রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা এখানে পড়তে পারবেন। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খাতায় একটু লিখে রাখা, তারপর আমি ব্যাখ্যা করছি। Why the second এই যে লিখে গেছে আপনারা একটু তুলে নেন। ওকে, আচ্ছা সিটি গুলো আসলে সেকেন্ডারিতে যে আপনার ভোল্টেজটা বাড়ায় দেয়, এটার জন্য সে আর কি এই যে ভোল্টেজটা বাড়ায় দেয় এটার জন্য সে তার যে ইনসুলেশনটা দরকার সেই ইনসুলেশনটা কিন্তু সেভাবে থাকে না। এটা যদি আপনি ওপেন এই যে এই চিত্রটা যেমন দেখতে পাচ্ছেন এরকম যদি ওপেন সার্কিটেড হয়ে থাকে তাহলে এই দুই মাথায় একটা হাই ভোল্টেজ জেনারেট হয়ে থাকবে না, সেই হাই ভোল্টেজকে কি ডিসচার্জ করার কোনো রাস্তা আছে? নাই কিন্তু, এবং সেই হাই ভোল্টেজটা সাস্টেইন করার মতো ইনসুলেশন এই সিটির কুণ্ডলীগুলোয় থাকে না। তখন কি হবে? এই সিটির কুণ্ডলীগুলো ড্যামেজ হয়ে যাবে আর শর্ট সার্কিট হয়ে গিয়ে আপনার আগুন ধরে যেতে পারে, বুঝতে পারছেন? সো এই জন্য সিটি সেকেন্ডারিতে অলওয়েজ একটা অ্যামিটার কানেক্টেড থাকতে হবে, অ্যামিটার তো কানেক্ট করাই লাগবে তাই না? সিটি সেকেন্ডারিতে আপনার ওই কারেন্টটাই তো মাপবেন, অ্যামিটার দিয়ে তো যে I2 যেখানে এখানে চিমেট্রো I2টাই তো আপনারা মাপতেছেন অ্যামিটার, সেটা অলওয়েজ কানেক্ট করে রাখতে হবে। আর তা না হলে কি করতে হবে? একটা শর্ট সার্কিট রাস্তা করে রাখতে হবে, যেন এখানে কখনোই হাই ভোল্টেজটা ওপেন হয়ে না থাকে দুইটা টার্মিনাল,
বোঝা গেল? আর কনস্ট্রাকশন অফ স্পেশাল কনসিডারেশন অফ সিটি, এটা একটু আপনারা নিজেরা দেখবেন। এখানে এই প্রশ্নটা আরেকবার স্যার এটা আরেকবার করো। আচ্ছা দেখেন সিটির সেকেন্ডারি টার্মিনালটা আপনারা প্রথম চিত্রটায় দেখতে পাচ্ছেন অ্যামিটার দিয়ে কানেক্ট করা আছে, সেকেন্ড চিত্রটাতেও দেখতে পাচ্ছেন অ্যামিটার দিয়ে কানেক্ট করা আছে, থার্ড চিত্রটায় দেখেন কোনো অ্যামিটার কানেক্টেড নাই বা ওপেন সার্কিট হয়ে আছে। আচ্ছা সিটির সেকেন্ডারিটা এই জায়গায় একটা কি ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করতেছে না? সেই ভোল্টেজ সোর্সটা কি কোথাও সাপ্লাই দিতে পারতেছে? সেই ভোল্টেজটাকে ডিসচার্জ করার মতো কোনো একটা রাস্তা আছে? তাহলে এই কুণ্ডলীগুলো কি কখনোই ভোল্টেজ সোর্স হিসেবে ইউজ করার জন্য আমরা তৈরি করছি? এই কোশ্চেনের অ্যানসার আগে দেন। এই যে এই কুণ্ডলীটা আছে যেটা, সেটাকে আমরা চাই এটা কোনো লোডকে সাপ্লাই দিয়ে বসে বসে? না সেটা কিন্তু চাই না, আমরা জাস্ট মাপতে জানতে চাই, কারেন্টটা মাপতে চাই। সেই কারেন্ট মাপার জন্য এই ইনসুলেশনটা যে দেওয়া হয় সেকেন্ডারিতে, ইনসুলেশনটা অতটাও ইনসুলেটিভ ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয় না যতটা যদি কোনো সোর্স জন্য আমরা তৈরি করতাম তবে সেই জন্য দেওয়া হতো। আমরা যদি সেকেন্ডারিটা ওপেন সার্কিটেড করে রাখি তখন হচ্ছে এই যে এখানে এই টার্নগুলোর মধ্যে যে ইনসুলেশনগুলো, এটা হাই ভোল্টেজের জন্য হাই ভোল্টেজ এর মধ্যে ধরে রাখার মতো তার ক্ষমতা থাকে না, সেই টার্নগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। বুঝতে পারছেন কি বললাম? এই জন্য অলওয়েজ সেকেন্ডারিটা একটা অ্যামিটার দিয়ে রাখতে হয়। অ্যামিটার থাকা মানে শর্ট সার্কিট করে রাখা না। অ্যামিটারের ভিতরে যে রেজিস্ট্যান্সটা থাকে সেটা কম না বেশি? অ্যামিটার রেজিস্ট্যান্স বেশি না কম? অনেক কম না? সেই কমটাকে আমরা শর্ট সার্কিটই ধরতে পারি। এজন্যই তো কোনো সার্কিট যখন আমরা কারেন্ট মাপি অ্যামিটারটাকে আমরা কিভাবে কানেক্ট করি? সিরিজে কানেক্ট করি যেন ওখানে ওই অ্যামিটারের মধ্যে ড্রপ কম হয়, তাই না? এজন্যই অ্যামিটারটা এখানে কানেক্ট করা রাখা হয়েছে, শর্ট সার্কিট করে রাখা হয়েছে বলা যায়। আচ্ছা ওকে, তাহলে আমরা এটা এতটুকু দেখলাম। আচ্ছা ক্ল্যাম্প অন অ্যামিটার, এটা সবাই চিনেন? কি কাজ করা হয় বলেন তো? এখানে হচ্ছে এই যে এখানে জানেন যেহেতু এটা নিয়ে বেশি আলোচনা করার কিছু নাই, এই আংটা দুইটা বা সারাশির মতো যে চিমটাটা, এটা কোথায় রাখা হয়? যে লাইনের কারেন্ট মাপবো ভিতরে রাখতে হবে, তাই না? তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স, এই যে এখানে এই কারেন্টের চারপাশে যে ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স একটা ক্রিয়েট হয় না, কারেন্ট যখন যায় সেই ফ্লাক্সটা এই সেকেন্ডারি কয়েলটাকে কাট করে, তাই না? যখন সেই এটার মধ্যে যে আমরা অ্যামিটারটা কানেক্ট করে রাখি, সেই এই রেঞ্জের একটা কারেন্ট সে দেখাবে আমাদেরকে, তাই না? এবং রেঞ্জিংটা আপনারা এই যে এখানে উপরে পড়ে নেবেন, সেখানে বুঝতে পারবেন। যেমন একটা 800 ডিভাইডেড বাই 5 বার টাইপ সিটি, তার মানে কি বলেন তো? 800 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার, 800 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার বলতে পারেন, হ্যাঁ সেটাই বলতে পারেন। তার মানে হচ্ছে যে প্রাইমারিতে যদি আপনার 800 অ্যাম্পিয়ার যায়, সেকেন্ডারিতে আপনি 5 অ্যাম্পিয়ার দেখতে পারবেন। তখন আমাদের প্রাইমারিতে যদি টার্ন কম থাকে না বেশি থাকে, সিটি 1 থাকে বা কম থাকে, তাহলে সেকেন্ডারিতে কত টার্ন থাকতে হবে? 160 দেখে বলুন, তাই না? না স্যার 800 কে 5 800 কে 5 বেশি বেশি, তাই না? 800 কে 5 দিয়ে ভাগ করে এই 160 টা টার্ন আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে এই টার্ন রেশিওটা আপনারা একটু বুঝতে পারছেন। এখানে ক্ল্যাম্প অন অ্যামিটার নিয়ে আসলে এই চিত্রটা অবশ্যই দিতে হবে, বুঝতে পারছেন? এই চিত্রটা দিয়ে কিভাবে কাজ করে সেটা একটু আপনারা দেখতে পাবেন। এরপর আসেন পিটিতে, শেষ টপিক পিটি। পিটিটা কিভাবে কানেক্টেড আছে এখানে বলেন তো? হাই ভোল্টেজ লাইনটা এটা এর সাথে পিটি কিন্তু প্যারালালে কানেক্ট আছে, বুঝতে পারতেছেন? যে প্যারালালে কানেক্টেড আছে। আর প্রাইমারিতে টার্ন সংখ্যা যত সেকেন্ডারিতে কম না এর চেয়ে কম, যেহেতু এটা হচ্ছে একটা স্টেপ ডাউন, তাই না? স্টেপ ডাউন ট্রান্সফরমার। এবং পিটি কনস্ট্রাকশনটা এখানে আপনারা construction similar to the normal power transformer, extremely accurate ratio setup, step down transformer. Secondary is usually rated for 230 volt irrespective of primary voltage. আচ্ছা পিটি গুলা 220 থেকে 30 রেঞ্জ ভোল্টের মধ্যে ঘোরাফেরা করে। Low power indicating as they are not meant to supply any load. এই যে সিটিটা যেটা ছিল, সিটিতেও আপনার যে সেকেন্ডারিতে যে আমরা টার্ন সংখ্যা বাড়াই দিছি, সেখানে যে ভোল্টেজটা বাড়াই দিছি, সেটা কিন্তু কোনো লোডকে সাপ্লাই দিতেছে না। তেমনি ভাবে পিটিতেও আমরা যে
ইনসুলেশনগুলো আছে সেই ইনসুলেশনগুলো কিন্তু খুব একটা শক্তিশালী এরকম না, বুঝতে পারছেন? একটু পিটিটাও আমাদের কম, যেহেতু ভোল্টেজ রেঞ্জে সেহেতু এদের ইনসুলেশনও কিছুটা কম থাকে। এই যে এখানে বলছে লো পাওয়ার উইন্ডিং রেটিং as they are not meant to supply any load other than the instrument losses. আচ্ছা, for very high primary voltage the insulation between primary and secondary windings must be able to withstand the large potential difference. এখানে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে প্রাইমারি এন্ডের যে ইনসুলেশনটা থাকবে সেটা যেহেতু হাই ভোল্টেজের সাথে কানেক্টেড থাকবে, তাই না? হাই ভোল্টেজ এন্ডে থাকবে, সেহেতু প্রাইমারির যে উইন্ডিংটা থাকবে, উইন্ডিং ম্যাটেরিয়ালটা সেটা আবার শক্তিশালী হতে হবে, তাই না? তো সেকেন্ডারি আপনি স্টেপ ডাউন করে ফেললেন না, স্টেপ ডাউন করার পর ভোল্টেজ লেভেলটা কমায় আনলেন না, তখন সেকেন্ডারির যে আপনি ইনসুলেশন ম্যাটেরিয়ালটা দিবেন সেটা একটু কম ম্যাটেরিয়াল, ইনসুলেটিভ ম্যাটেরিয়াল দিলেও হবে। বুঝা গেল? 16 তারিখে ক্লাস করছে কে কে? 16 তারিখে তো আপনাদের ওরিয়েন্টেশন ছিল, ক্লাসে তো হয় না, সেটা রিপ্রেজেন্ট দিয়ে রাখছে। 16 তারিখে দেয়ার না দেয়ার কোনো ভ্যালু নাই, বুঝতে পারছেন? যদি ঠিক দেন সমস্যা নাই, ঠিক না দিলেও সমস্যা। স্যার 16 তারিখ এখানে সেকেন্ডারিতে কোনো কানেকশন নাই তো? এখানে সেকেন্ডারি তো ভোল্টমিটার আছে না, তারপরে এমনিতে লোড না লোড দিতে পারছে না, ভোল্টমিটারে ভোল্টেজ আছে। আচ্ছা ওকে, তাহলে আপনাদের মিডের সিলেবাস এই যে আজকের লেকচার পর্যন্ত থাকবে, এই পর্যন্ত মিডের সিলেবাস। স্যার এটা কি সিলেবাস এবং টার্গেটেড শর্ট বুঝি না, 5 নাম্বার আছে লেকচার যেটা ওটা তো পড়ালো তো দেয়া হবে। 5 নাম্বারটা দিয়ে দেবো আজকেই তো পড়ালাম, এই জন্য দিয়ে দেবো। শর্ট কি শর্ট সাজেশন সিলেবাস লাগবে আপনাদের? একটা অনলাইন ক্লাস করেন তাহলে।